আচ্ছা চলো, এর আগের দিন আমরা আমাদের যে এর আগে বিগত বছরে মেনলি 2018 সালের দিকে যে পঞ্চায়েতের এক্সাম হয়েছিল, আমরা সেই যে পরীক্ষা বিভিন্ন জেলার পিওয়াইকিউ আলোচনা করেছিলাম। মেনলি আমরা এর আগের দিন 2018 সালের আমাদের মুর্শিদাবাদ জেলার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম পঞ্চায়েতে। তো আজকে আমরা আরো দুখানা জেলার হলো পিওয়াইকিউ আলোচনা করব, এন্ড আমরা দেখার চেষ্টা করব যে কোশ্চেনের ট্রেন্ডটা কোন দিকে। কারণ আগের দিনও বলেছি যে টোটাল আমার মার্কস হলো 85 মার্কস, তার মধ্যে জিকে প্রায় থাকে 10টা করে থাকে। তো জিকে এর সিলেবাসটা তো মেনলি একটা সমুদ্র। তো সেখান থেকে আমরা পিওয়াইকিউ গুলো আলোচনা করে দেখি যে আজকে মেনলি তোমার যে দুটো জেলা আমরা আলোচনা করব, একটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনার গ্রাম পঞ্চায়েত সহায়ক যে এক্সামটা হয়েছিল 2018 সালে, এবং এর পাশাপাশি আমরা দেখব আমাদের নদিয়া জেলা, সেখানে আমরা দেখব গ্রাম পঞ্চায়েত কর্মীর যে পরীক্ষাটা হয়েছিল 2018 সালে। এই দুটো আমরা পিআইকিউ আজকে আলোচনা করব। তো তোমরা যদি পিআইকিউ দেখো, প্রত্যেকটা জেলার যেমন দক্ষিণ চব্বিশ পরগনার কোশ্চিন গুলো না তোমার ইংরেজিতে থাকে, জিকে কোশ্চিন গুলো এখানে তোমার ইংরেজিতে ছিল, তাই আমি এখানে তোমার এক্সট্রা করে বাংলাটা লিখে দিয়েছি। কিন্তু যদি তোমার আমরা দেখি যে আমাদের যে পিআইকিউ সেটা তোমার ইংরেজিতে থাকছে, তাহলে আমাদের হলো সেভাবে তোমার সেম ভাবে ইংলিশের যে ওয়ার্ডের মিনিং গুলো সেগুলো জানতে হবে। আবার পরের যেটা দেখাবো আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, সেখানে আবার জিকে কোশ্চিন গুলো বাংলা ছিল। বা এর আগের দিন আমরা যে দেখেছিলাম যে আমাদের মুর্শিদাবাদ হলো ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের যে জিকে কোশ্চিন গুলো ছিল সেগুলো কিন্তু তোমার মেনলি হলো ইংরেজিতে ছিল বা ইংলিশে ছিল। তো আমরা হলো চেষ্টা করব যে কোশ্চিনের অ্যান্সার করার সঙ্গে সঙ্গে যে ইংলিশের হলো টার্ম গুলো বা কিওয়ার্ড গুলো একটু করে মনে রাখা। তো চলো শুরু করি। প্রথমে কোশ্চিন দেখো কি আছে, হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ নাবার্ড। দেখো এই কোশ্চিনটা যদি আমরা পঞ্চায়েত, এখানে তো 18 সালে এসছে, পঞ্চায়েতে তো সেভাবে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন নেই, বা যদি অন্যান্য পরীক্ষা দেখি বা রেল ধরে নাও বা তোমার এসএসসি সিজিএল দিকে বা পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস, তাহলে হয়তো এই কোশ্চিনটা একদমই তোমার হলো বলতে পারি আমরা ইম্পর্টেন্ট কোশ্চিন। অনেকবার হলো অনেক পরীক্ষায় তোমার এসছে যে হোয়াট ইজ দা ফুল নাম অফ নাবার্ড। নাবার্ডের ফুল নাম কি দেখো, অনেকগুলো অপশন আছে, তার মধ্যে হবে কোনটা, নাবার্ড মানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যেহেতু এটা পঞ্চায়েতের পরীক্ষা, ব্যাংক অনেকগুলো আছে, আরবিআই আছে, এসবিআই আছে, সিডবি আছে। তো টার্গেট কোনটা করেছে বলো, টার্গেট করেছে আমাদের হলো নাবার্ড। কেন টার্গেট করেছে, কারণ এই যে ব্যাংকটা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যেহেতু বলো নাবার্ডটা যুক্ত, এই জন্যই কিন্তু তোমার পঞ্চায়েত পরীক্ষায় এই কোশ্চেনটাকে টার্গেট করা হয়েছে। আমরা যদি এখানে যে নাবার্ড ব্যাংকটা লেখা আছে অন্যান্য পরীক্ষায় এ সম্বন্ধে যা যা আছে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব এই যে নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এইটা 1900 তোমার এইটা তোমার এস্টাবলিশ করা হয় 1982 সালে। পরীক্ষায় এটাও কোশ্চিন আসে যে আমাদের যে ব্যাংকটা আছে নাবার্ড, এটা কোন কমিটির মাধ্যমে বা কোন কমিটির হলো তোমার রিকমেন্ডেশনে নাবার্ড হলো ব্যাংক এস্টাবলিশ হয়। তাহলে আমরা এটাও জানি যে বি সি বা রমন কমিটির মাধ্যমে নাবার্ড যেটা ব্যাংক আছে সেই ব্যাংকটা হলো এস্টাবলিশ হয়। পরীক্ষায় এটাও আসে যে নাবার্ড যে ব্যাংক আছে সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো নাবার্ড ব্যাংক স্থাপিত হয়। তো 1982 মানে আমরা মনে রাখবো যে এইটা হলো আমাদের 6 পঞ্চবার্ষিকী হলো পরিকল্পনা। পরীক্ষায় এটাও এসেছে যে আমাদের যে নাবার্ড ব্যাংক আছে তার হেডকোয়ার্টার কোথায়, তো আমরা এটাও জানি যে নাবার্ড যে ব্যাংক আছে তার হলো হেডকোয়ার্টার কোথায়, তার হেডকোয়ার্টার হলো মুম্বাই। এবং নাবার্ড থেকে যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চিন, যে নাবার্ড একটা কোন ধরনের ব্যাংক, নাবার্ড হলো একটা অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক।
অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক মানে কি দেখো, অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক বাংলায় যদি আমরা বলি তাহলে হবে অ্যাপেক্স এর মানে হলো সর্বোচ্চ, সর্বোচ্চ উন্নয়নশীল ব্যাংক। আমি কি বললাম যে নাবার্ড ব্যাংকটা যে আছে, নাবার্ড তোমার কি করে, মেইনলি গ্রামীণ উন্নয়ন, কৃষিকাজ বা কুটির শিল্পের জন্য অর্থনৈতিকভাবে ঋণ দেয়। কিন্তু আমরা কি তোমার কোনোদিন শুনেছি যে কোনো একজন সাধারণ কৃষক বা কোনো একজন সাধারণ মানুষ ডাইরেক্ট তোমার গেল কার কাছে বলো, এই তোমার নাবার্ড ব্যাংকের কাছে, এবং এখান থেকে তোমার ঋণ পেলো? না। কারণ যেটা আমাদের ব্যাংক আছে তোমার আবার, এটা হলো অ্যাপেক্স বা সর্বোচ্চ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা ডাইরেক্টলি ফার্মার বা সাধারণ মানুষকে তোমার হলো ঋণ দেয় না। এই যে নাবার্ড ব্যাংক, এরা তোমার ঋণ দেয় কাকে বলো, আরআরবি বা আরো যেগুলো তোমার হলো ছোট মোটো ব্যাংক আছে, নাবার্ড হলো তাদেরকে ঋণ দেয়। এবং এই যে আরআরবি বা অন্যান্য যে কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে, সেখান থেকে তোমার হলো ডাইরেক্ট আসে কার কাছে বলো, সাধারণ মানুষের কাছে। তাহলে বারবার পরীক্ষায় আসে যে NABARB, নাবার্ড, নাবার্ড একটা অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক, অ্যাপেক্স মানে সর্বোচ্চ। নাবার্ড কিন্তু তোমার সরাসরি ফার্মার বা কৃষকদের ঋণ দেয় না। নাবার্ড প্রথমে হলো ঋণ দেয় কাকে, ঋণ দেয় হলো আরআরবি বা অন্যান্য যেগুলো ব্যাংক আছে, সেখান থেকে তোমার হলো ঋণ পায় কারা বলো, সাধারণ মানুষ। এইবার এই আরআরবি ব্যাংক, এইটাও আমাদের হলো জেনে রাখতে হবে, কারণ এটাও আমরা হলো, আরআরবির ফুল নাম কি, আরআরবির ফুল নাম হলো আমাদের রিজিওনাল রুরাল ব্যাংক। আরেকটা যেরকম ছিল তোমার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড তোমার রুরাল ডেভেলপমেন্ট, তো এখানেও যে আর আছে, এই আর মানেও কিন্তু হলো তোমার রুরাল। আরআরবি মানে হলো আমাদের রিজিওনাল রুরাল ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক। কবে এটা এস্টাবলিশ হয়, আরআরবি যেটা আছে যেভাবে আমরা করলাম NABARB, এটা এস্টাবলিশ হয় 1982। আমরা অত্যন্ত ভালো করে মনে রাখবো। সেম ভাবে আমরা মনে রাখবো আরআরবি, এইটা তোমার এস্টাবলিশ হয় 1975 তোমার হলো সালে 2রা অক্টোবর, অর্থাৎ মহাত্মা গান্ধী তোমার হলো জন্মদিনে হলো আরআরবি। এইটা যেরকম দেখলাম আমরা হলো শিবারামন কমিটি আমাদের হলো করে NABRB, আমরা দেখবো আরআরবি তোমার রিজিওনাল রুরাল ব্যাংক করে তোমার হলো নরসিমা কমিটির মাধ্যমে তোমার আরআরবি এস্টাবলিশ হচ্ছে 1975। আরো সব থেকে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন আমাদের, যে আরআরবি ভারতবর্ষের প্রথম যেটা হলো আরআরবি, তার নাম মনে রাখবো আমরা PRO, প্রথমা। ফার্স্ট যেটা হলো একদম প্রথম, একদম ইজি, যদি আমরা কোশ্চেন আসে ভারতবর্ষের প্রথম আরআরবির নাম বলো, তাহলে আমরা বলবো প্রথমা, একদম প্রথম থেকে শুরু হবে প্রথমা, তাই না? বর্তমানে দেশের মধ্যে প্রায় 8টা হলো আরআরবি আছে, মানে 28টার মতো, এবং পশ্চিমবঙ্গে আছে তোমার কটা বলো, পশ্চিমবঙ্গে আছে মাত্র হলো 3টা। তাহলে আমরা করলাম NABARB, নাবার্ড, যার ফুল নাম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা তোমার এস্টাবলিশ হচ্ছে 1982 সালে শিবরামন কমিটির মাধ্যমে। 6 ইয়ার হলো 6 পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, হেডকোয়ার্টার হলো তোমার মুম্বাই, এবং এটা একটা অ্যাপেক্স ডেভেলপমেন্ট হলো ব্যাংক বা সর্বোচ্চ উন্নয়নশীল ব্যাংক, যারা সরাসরি কিন্তু তোমার ডাইরেক্ট ফার্মারকে ঋণ দেয় না, এরা ঋণ দেয় হলো মেইনলি তোমার আরআরবি বা অন্যান্য যেগুলো তোমার কোঅপারেটিভ ব্যাংক আছে, সেখান থেকে তোমার আসে তার কাছে বলো, সাধারণ মানুষের কাছে। তাহলে দেখো এই কোশ্চেনটা অত্যন্ত একটা ভালো কোশ্চেন ছিল, তাই না? NABARB, নাবার্ড। তো আমাদেরকে তার মানে পঞ্চায়েতের রিলেটেড বা এই ফিল্ডে যতগুলো ব্যাংক আছে বা যতগুলো স্কিম আছে, সেগুলোর সম্বন্ধে একটা ক্লাস আমাদের করতে হবে, এটা দেখে আমরা বুঝতে পারলাম। চলো দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে তোমার, হু ইজ দ্য প্রেজেন্ট মিনিস্টার ইন চার্জ অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এই কোশ্চেনটা যখন তোমার একদমই হলো পুরনো কোশ্চেন, সেই সময়কার মতো দিয়েছে,
তো বর্তমানে আমরা জানি যে আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী তার নাম কি? পঞ্চায়েত মন্ত্রীর নাম আমাদের হলো তোমার দিলীপ, তাই না? ইনি হলো আমাদের হলো পঞ্চায়েত হলো মন্ত্রী। তাহলে এই নামটা আমরা হলো ভালো করে তোমার জেনে রাখবো, বর্তমানে হলো পঞ্চায়েত মন্ত্রী। সেকেন্ড, যে ভারতবর্ষে পঞ্চায়েত, তাই না, যে তোমার হলো পঞ্চায়েত এবং একটা থাকে তোমার মিউনিসিপ্যালিটি। তো আমরা জানি যে পঞ্চায়েত যেটা ব্যবস্থা সেইটা হলো ভারতবর্ষে তোমার 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1900 তোমার কত সালে 92 সালে তোমার হলো অ্যামেন্ডমেন্ট করা। আর যেটা মিউনিসিপ্যালিটি সেটা করা হয় কত 74 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একই সালে 1900 তোমার 92। যখন আমরা পঞ্চায়েত যাই করি পঞ্চায়েত সম্বন্ধে, তো এটা আমাদের ডেফিনেটলি জানা রাখবে যে পঞ্চায়েত যেটা আছে সেটা কত নম্বর আর্টিকেলে থাকে 243 এর তোমার এ থেকে শুরু করে আর্টিকেল তোমার হলো 243 এর হলো ও পর্যন্ত। আরো আমাদের জানতে হবে যে পঞ্চায়েত তোমার কত নম্বর শিডিউলে আছে এবং কত নম্বর শিডিউলে। তো আমরা জানি পঞ্চায়েত হলো আমাদের আছে কত নম্বর শিডিউলে বলো, তোমার 11 নম্বর। তাহলে যখনই আমরা পঞ্চায়েতের পরীক্ষা দিব তাহলে এই কোশ্চেন গুলো আমাদের হলো একদম জেনে রাখতে হবে। ভারতবর্ষের হলো কোন এলাকায় বা কোন আমরা যদি বলি গ্রামে প্রথম হলো বা কোন অঞ্চলে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়, তো এটা শুরু হয় তোমার অনেক আগে তোমার 1959 খ্রিস্টাব্দে। আমাদের হলো কোন রাজ্য বলো, আমাদের যে রাজ্য আছে রাজস্থান, তার তোমার নাগর যে তোমার হলো গ্রাম, সেই নাগর এলাকায় তোমার হলো প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। তার মানে আমরা হলো পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে আরো যা যা ফ্যাক্ট হতে পারে, আরো যদি কিছু হলো ইম্পর্টেন্ট হলো আর্টিকেল হয়, আরো বিভিন্ন তোমার কমিটি আছে, যেমন তোমার বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা, তো বিভিন্ন কমিটিও আছে, সেই সম্বন্ধে আমরা খুব শীঘ্রই একটা তোমার ডিটেইলস ক্লাসও আনবো। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো আর একটা তোমার স্কিম দিয়েছে বলতে পারি আমরা, যে নাম কি তোমার হলো ডিপিএপি। হোয়াট ইজ দা অবজেক্টিভ অফ ডিপিএপি? তো যদি আমরা খালি ডিপি হলো আর এপি, ডিপিএপির ফুল নামটা আমরা দেখি তাহলে আমরা এই কোশ্চেনটা আমরা ইজিলি তোমার হলো করতে পারবো। তো ডি মানে কি? ডি মানে হলো তোমার ড্র। পি মানে কি? পি মানে হলো প্রো। এ মানে কি? এ মানে হলো তোমার এরিয়া। আর লাস্টের পি মানে কি? পি মানে হলো প্রোগ্রাম। তাহলে যদি ডিপিএপি এর ফুল নাম হয় ব্রড প্রোন এরিয়া প্রোগ্রাম, তাহলে আমরা বুঝতে পারছি তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? টু মিনিমাইজ দি হলো অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রট। মানে যখন খরা হয়, খরা হওয়ার ফলে আমরা যে ক্ষয়ক্ষতিটা হবে সেটা তোমার কতটা হলো কমাতে পারি, তারই মূল উদ্দেশ্য হলো ডিপিএপি ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম, যেটা তোমার মেইনলি ইন্দিরা গান্ধীর সময়ে 4-5 ইয়ার যে প্ল্যান 1900 তোমার ডিপিএপি ভারতবর্ষে শুরু হয় 4-5 ইয়ার প্ল্যানের সময় 1973 থেকে হলো 1974। তো এই ধরনের না কয়েকটা স্কিম আমাদের পড়ে যেতে হবে, যেমন ফুড ফর ওয়ার্ক, যেমন এটাও বারবার পরীক্ষায় আসে। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম কবে শুরু হয় বা এটা হলো কি উদ্দেশ্যে হয়? তো আমরা মনে রাখবো ফুড ফর ওয়ার্ক যে প্রোগ্রাম আছে সেটা আমরা দেখতে পাই কত সালে? 1977 সালে। বা তোমার জহর রোজগার যোজনা, এটা কবে দেখতে পাই? জওহরলাল নেহরু 100 বছর তোমার জন্ম শতবর্ষে 1900 তোমার হলো কত সালে? 89 সালে আমরা দেখতে পাই জহর রোজগার যোজনা। পরবর্তীকালে এটাকেই তোমার হলো আরেকটু হলো উন্নতি করে কি হয় তোমার বলো মনরেগা, মহাত্মা গান্ধী তোমার যেটা আমরা স্কিম দেখতে পাই, বা 100 দিনের কাজ বা 100 দিনের যে আমরা হলো কাজ বলি, সেটা হলো পরবর্তীতে কনসেপ্ট মানে ক্লিয়ার হয়। এবং বর্তমানে আমরা দেখছি আবার আজকে থেকেই বা কালকে থেকেই যেটা আমাদের চালু হয়েছে যে ভিভি তোমার জি রামজি। তো এই ধরনের হলো স্কিমের উপর আমাদের একটা সম্পূর্ণ ক্লাস করতেই হবে, কারণ
এর আগের দিন যখন আমরা মুর্শিদাবাদ জেলার উপর ছিলাম তখন আমরা স্কিম পেয়েছিলাম। আজকে আমরা যখন তোমার পড়ছি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, তখন আমরা স্কিম পাচ্ছি। এবং যেই সমস্ত স্কিম গুলো পঞ্চায়েতের রিলেটেড বা তোমার মেনলি গ্রামীণ তোমার হলো উন্নতি রিলেটেড, সেই সমস্ত স্কিম গুলো সেগুলোকে আমাদের হলো ভালো করে তোমার পড়তে হবে। চলো নেক্সট আমরা দেখো, নেক্সট কোশ্চেন তোমার কি বলেছে যে হুইচ এগ্রিকালচার এক্সপোর্ট আইটেম ইজ সেকেন্ড ইন কেস অফ ইন্ডিয়া। ভারতের ক্ষেত্রে কোন কৃষি রপ্তানি পণ্যটি দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে এটা ছিল 2014 কোশ্চেন, তাহলে সেই সময়ের কোশ্চেনের সাপেক্ষে এটা সম্পূর্ণ আলাদাই হবে। বর্তমানে যদি আমরা দেখি তো এগুলোর মধ্যে রাইস আছে হলো 1 নম্বরে, এবং মেরিন প্রোডাক্ট মানে সমুদ্র থেকে বলতে পারি আমরা চিংড়ি বলতে পারি বা আরো সমুদ্র থেকে যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে সেটা মেইনলি আছে কত বড় 2 নম্বরে। আমরা এটাও কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটাও জানি যে আমরা জানতাম যে তোমার হলো ধান বা তোমার যেটা হলো চাল বা তোমার রাইসে বর্তমানে তোমার ভারতবর্ষ ছিল গোটা পৃথিবীর মধ্যে হলো 2 নম্বর। বাট বর্তমানে আমরা জানি যে তোমার হলো রাইসে বা চাল উৎপাদনে হলো আমরা কি জানি বলো, গোটা হলো পৃথিবীর মধ্যে আমরা হলো এখন তোমার আমরা ধানের মধ্যে গোটা পৃথিবীতে হলো 1 নম্বরে আছি। চায়না আছে কত নম্বরে, চায়না আছে হলো দ্বিতীয়। যদি বলা হয় তোমার ভারতবর্ষের মধ্যে তোমার 1 নম্বরে কে আছে, তো আমরা এটাও জানি যে আমরা ধানের গোলা ছোট থেকে পড়ে এসেছি যে কাকে বলো, আমাদের হলো বর্ধমান। তো ধানের মধ্যে আমরা গোটা ভারতবর্ষের মধ্যে আমরা পশ্চিমবঙ্গ 1 নম্বরে, এবং গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে তোমার ভারতবর্ষ হলো 1 নম্বরে আছে। এই যে তোমার হলো ধান ছাড়াও আমরা আরো যেগুলো আমরা জানি বর্তমানে এগ্রিকালচারে তোমার গোটা পৃথিবীতে হলো 1 নম্বরে আছে, সেটা হলো তোমার মিল্ক বা দুধ। আমরা জানি যে দুধ উৎপাদন হলো গোটা হলো পৃথিবীতে ভারতবর্ষ হলো 1 নম্বরে। বা আমরা আরো জানি সেটা হলো পালস বা ডাল, ডাল উৎপাদন আমরা জানি আমরা কত নম্বর আছি হলো 1 নম্বর। তার মানে একটা আমরা দেখছি যে ইন্ডিয়ান জিওগ্রাফির যে তোমার এগ্রিকালচার যে পার্টটা আছে সেই পার্টটাও আমাদেরকে হলো একবার তো দেখতেই হবে। চলো নেক্সট দেখো 4 নম্বর 5 নম্বর কোশ্চেন একটা সুন্দর দিয়েছে তোমার ILO। আই মানে ইন্টারন্যাশনাল, এল মানে হলো আমাদের লেবার, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ILO এর হেডকোয়ার্টার কোথায় আছে? তো আমরা সুন্দর করে জানি এটা অ্যানসার কি হবে আমাদের হলো ILO জেনেভা। দেখো হেডকোয়ার্টার যখন থাকবে তোমার আমরা ভালো করে জানি যে ডাব্লিউ দিয়ে যদি শুরু হয়, শেষে যদি তোমার ও থাকে, সে মাঝখানে তোমার WHO হোক, দেন তোমার WTO হোক, দেন তোমার WIPO হোক। তো যখনই দেখবে তোমার WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যখনই আমরা মনে রাখবো ডাব্লিউ দিয়ে শুরু হবে ও দিয়ে শেষ, প্রত্যেকের হেডকোয়ার্টার কোথায় বলো জেনেভা। এখানে দেখলাম ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এরও আমরা হেডকোয়ার্টার কোথায় দেখলাম, এরও আমরা হেডকোয়ার্টার দেখলাম হলো জেনেভা। এইটা কি আছে বলো ওয়াশিংটন ডিসি। হোয়াট ইজ ওয়াশিংটন ডিসি আমরা কি জানি, ওয়াশিংটন ডিসি হলো আমরা জানি তোমার ক্যাপিটাল, তাই না, রাজধানী। কার রাজধানী? ওয়াশিংটন ডিসি হলো ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এই যে তোমার ক্যাপিটাল লিখলাম, এই ক্যাপিটাল মানে যেরকম রাজধানী হয়, আবার আমরা এটাও জানি যে ক্যাপিটাল মানে তোমার কোথায় ব্যবহৃত হয় বলো তোমার ইকোনমিতে। তো যেই সমস্ত টার্ম গুলো থাকবে ইকোনমি রিলেটেড, যেরকম তোমার 1 নম্বরে থাকবে তোমার হলো ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হলো বড় সংস্থা আমাদের ইকোনমি রিলেটেড, সেটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো কি বললাম যে এটা হলো রাজধানী, ওয়াশিংটন ডিসি কি হলো ক্যাপিটাল, তার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো ক্যাপিটাল মানে যেরকম রাজধানী হয়, আবার ক্যাপিটাল মানে তোমার টাকা পয়সাও তোমার হলো হয়, তো তাই না, বা ইকোনমিও হয়। তো ইকোনমি রিলেটেড যেগুলো বড় বড় ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলো, IMF বলো, এগুলো তোমার হেডকোয়ার্টার কোথায় আছে বলো, এগুলো হেডকোয়ার্টার আছে হলো তোমার ওয়াশিংটন ডিসি। আর হলো প্যারিস, প্যারিসে আমরা জানি তার হেডকোয়ার্টার আছে ইউনেস্কোর যে হেডকোয়ার্টার সেটা কোথায় আছে বলো, সেটা আমাদের আছে হলো প্যারিসে।
এর আগের দিনও একটা তোমার কোশ্চেন তোমার ছিল যে তোমার হেডকোয়ার্টার রিলেটেড, তার মানে স্ট্র্যাটেজিকের এই পার্টটা আমাদের করে রাখা দরকার। চলো নেক্সট যাই। আচ্ছা, নেক্সট দেখো তোমার কি বলেছে। এটা হলো তোমার 6 নম্বর কোশ্চেন। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, যে ইন হুইচ ইয়ার ওয়াজ ন্যাশনাল লিটারেসি মিশন, অর্থাৎ NLM। আচ্ছা চেষ্টা করবে না এটা ফুল নামটা মুখস্থ করা, এটাও দিয়ে দিতে পারে যে NLM এর হলো ফুল নাম কি, N তে ন্যাশনাল, L তে আমাদের লিটারেসি, M মানে হলো মিশন, বা কোন বছর জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো শিক্ষা রিলেটেড একটা তো আমরা জানি হলো RTI, রাইট টু তোমার এডুকেশনাল, তোমার হলো RTI তো আমরা জানি যে রাইট টু এডুকেশনাল অ্যাক্ট, সেটা হলো তোমার শুরু হয়েছিল কত সালে, 2009। বাট এখানে তোমার যেটা বলেছে সেটা হলো NLM, এইটা অনেকের কাছে নতুন লাগতেই পারে যে এইটা শুরু হয়েছিল আমাদের NLM মানে জাতীয় সাক্ষরতা মিশন, রাজীব গান্ধীর তোমার সময়ে 1988 সালে। এবং এর উদ্দেশ্য কি ছিল, যে 15 থেকে 35 বছর পর্যন্ত যারা তোমার নিরক্ষর ছিল, তোমার যারা হলো পড়াশোনা করার তোমার সুযোগ পায়নি, তাদেরকে তোমার কি করা বলো, লিটারেট করা, বা তাদেরকে তোমার হলো স্বাক্ষর করা। তো মনে রাখবো আমরা NLM, N মানে হলো ন্যাশনাল, L মানে হলো আমার লিটারেসি, M মানে মিশন। এটা তোমার কত সালে শুরু হয়েছিল, 1988 সালে। যদি বলে আমাদের কোন হলো প্রাইম মিনিস্টারের সময়ে, আমরা দেখবো এটা হলো রাজীব গান্ধী হলো সময়ে বলে দেখতে পাচ্ছি এটা আমাদের শুরু হয়েছিল। এবং এর উদ্দেশ্য ছিল আমরা মনে রাখবো যারা তোমার 15 থেকে 35 বছর হলো বয়স, যারা হলো তোমার পড়াশোনা করার সুযোগ পায়নি, তাদেরকে তোমার কি করা, তাদেরকে তোমার স্বাক্ষর করা। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, NRHM এর, দেখো এগুলো সব তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের হলো স্কিম। NR মানে কি, দেখো N মানে হবে আমাদের ন্যাশনাল, তো এখানেও ন্যাশনাল আছে, এখানেও ন্যাশনাল আছে, এখানেও ন্যাশনাল আছে। আচ্ছা NRHM এর মানে কি হলো তোমার ন্যাশনাল রুরাল হেলথ মিশন। কবে এটা শুরু হয়, NRHM এইটা তোমার শুরু হয় 2000 কত সালে, 2005 সালে। এর উদ্দেশ্য কি ছিল, এর তোমার মেইনলি যেটা তোমার উদ্দেশ্য ছিল সেটা গ্রামীণ জনসংখ্যা, বিশেষ করে তোমার শিশু ও মহিলা, তাদের হলো স্বাস্থ্যের জন্য খেয়াল রাখা। এবং এই যে আমরা পড়লাম NRHM, এই NRHM এর তোমার এখানে আরেকটা জিনিস তোমার আছে, এই বছরই তোমার কি আছে বলো, আশা ওয়ার্কার। আমরা সবাই জানি গ্রামের দিকে দেখতে পাই আশা ওয়ার্কার, তো এই যে আশা ওয়ার্কাররাও কিন্তু তোমার NRHM অর্থাৎ ন্যাশনাল রুরাল যে হেলথ মিশন, তারই সঙ্গে তোমার হলো ক্রিয়েট করা হয় কি বলো, আশা তোমার হলো ওয়ার্কার। তো এটা আমরা মনে রাখবো NRHM ন্যাশনাল রুরাল হেলথ মিশন শুরু হয়েছিল তোমার 2000 তোমার হলো 5 সালে। এবং সেই সময়কার তৎকালীন প্রাইম মিনিস্টার কে ছিলেন, ডক্টর তোমার মনমোহন সিং। এবং সেই সময় তোমার তার জন্য ক্রিয়েট করা হচ্ছে কি বলো, আশা। তো এরও না পুরো নামটা ভালো করে পড়বে, এটাও অনেক সময় পরীক্ষা দেয়। আশা, এ মানে তোমার অ্যাক্টিভিয়েট সোশ্যাল হেলথ, আর এ মানে তোমার অ্যাক্টিভিটি। তো ভালো করে ভাই একটু না ভালো করে সুন্দর করে এই আশার যেটা ফুল ফরম্যাট সেটাও করে নেবে, অ্যাক্টিভিয়েট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। শুরু হচ্ছে কার সঙ্গে বলো, NRHM মানে ন্যাশনাল রুরাল যে হেলথ মিশন আছে তারই সঙ্গে তোমার শুরু হচ্ছে। তো নেক্সট কোশ্চেন যাই। তারপর একটা কি আছে, তারপর একটা আছে তোমার
যে fill in the blanks পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন হ্যাজ বিন গিভেন কনস্টিটিউশনাল স্ট্যান্স, মানে এক কথায় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজকে হলো সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। তা আমি একটু আগে বললাম এটা যে পঞ্চায়েত যেটা রাজ, মনে রাখবো আমরা 1992, এখানে তোমার দুটো সাল নাও, একটা হলো 73 এবং একটা হলো 74। 73-এ তোমার করা হয়েছিল কাকে? পঞ্চায়েত ব্যবস্থাকে, এবং 74-এ আমরা দেখবো কাকে করা হয়েছিল বলো? আমাদের পৌরসভা বা হলো মিউনিসিপ্যালিটিকে। এবং পঞ্চায়েত আর্টিকেলটা বললাম 200 হলো 43-এর এ থেকে শুরু করে শেষ করবে হলো 243-এর তোমার ও পর্যন্ত, দেন আমরা পাবো হলো পরবর্তীতে মিউনিসিপ্যালিটি। আমরা শিডিউল করলাম, পঞ্চায়েত কত নম্বর শিডিউলে আছে? 11, আর মিউনিসিপ্যালিটি যেটা সেটা আছে আমার কত নম্বর শিডিউলে? সেটা আমাদের আছে হলো 12 নম্বর শিডিউলে। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন তোমার কি আছে? যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা অ্যাক্ট, মনরেগা তোমার লক্ষ্য হলো কি ছিল? এক সেকেন্ড তোমাদের এখানে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কিনা। চলো দেখো কি বলেছে এই কোশ্চেনটা। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এখানে হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যাকে আমরা তোমার বলি হলো সংক্ষেপে কি বলি? আমরা বলি তোমার মনরেগা। এর উদ্দেশ্য 1 নম্বর হলো তোমার কি বলেছে এখানে বলো? তোমার গ্যারান্টি 100 days of wage employment in a financial year to a rural household। তো মনে রাখবো আমরা প্রত্যেকটা যে গ্রামের পরিবার তাদেরকে মিনিমাম, প্রত্যেকটা হলো গ্রামের পরিবারদের মিনিমাম হলো কি দেওয়া? 100 দিনের হলো মিনিমাম কাজ দেওয়া। তো এই যে তোমার মনরেগা আছে, তো প্রথমে না এর মধ্যে মহাত্মা গান্ধী ছিল না, প্রথমে এর মধ্যে ছিল তোমার শুধু হলো NREGA, যেটা তোমার শুরু হয়েছিল অ্যাক্ট হিসাবে পাস হয়েছিল 2005 সালে, এবং এইটা তোমার শুরু হয় তোমার 2006 সালে। দেন 2009 সালে এর সঙ্গে তোমার যুক্ত হয় কি বলো? মহাত্মা গান্ধী। তাহলে প্রথমে শুরু ছিল NREGA নেরেগা, তারপরে 2009 সালে এর সঙ্গে যুক্ত হয় তোমার কি বললাম? মহাত্মা গান্ধী। এবং এটা কাজ কি ছিল? যে বছরে যাতে মিনিমাম প্রত্যেকটা পরিবার 100 দিনের হলো কাজ পায়। এবং সব থেকে যেটা এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে বর্তমানে আমরা সবাই জানি যে 2025 সালে তোমার এই যে মনরেগা ছিল তার মনরেগার হলো নাম পরিবর্তন করে দেওয়া হয়। নাম পরিবর্তন করে কি রাখা হয়? নাম পরিবর্তন করে রাখা হয় VBG রামজি। এবং আমরা এটাও জানি যে আমাদের এখন পশ্চিমবঙ্গে তোমার VBG রামজি হলো শুরু হয়ে গেছে। আগে ছিল আমাদের মনরেগা, যার মাধ্যমে তোমার কাজ দেওয়া হতো কত দিনের? 100 দিনের। বর্তমানে যে VBG রামজি আছে তার মাধ্যমে তোমার টোটাল হলো বছরে হলো কাজ দেওয়া হবে কত দিনের বলো? আমরা জানি হলো 125 দিনের। তো এই কোশ্চেনটা যে আমাদের মনরেগা যে আছে তার ফুল নাম যদি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বারবার যে কোনো পরীক্ষায় দেয় এবং জিজ্ঞাসা করতো এটা কত দিনের কাজ? 100 দিনের। তো বর্তমানে যে VBG রামজি আছে তারও যেটা ফুল নাম, আমরা একটু খটোমটো নাম মনে রাখতে হতে পারে, কিন্তু আমরা ভালো করে তোমার মনে রাখবো। বিকশিত ভারত, জি মানে তোমার হলো গ্যারেন্টি, আর মানে হলো আমাদের রোজগার, এন্ড আজীবিকা। আচ্ছা আজীবিকা আছে আমাদের হলো বিকশিত ভারত, গ্যারেন্টি, রোজগার এন্ড আজীবিকা হলো
মিশন গ্রামীণ এক, গ্রামীণ 1/2025। তো একটু ভালো করে দেখে নিও যে আগে যেটা নাম ছিল তোমার মনরেগা, সে মনরেগার নাম পরিবর্তন করে এখন কি রাখা হয়েছে ভিবি তোমার জি রামজি। আগে কাজ দিতে হলো 100 দিন, বর্তমানে আমাদের কাজ কতদিন দেওয়া হয়, বর্তমানে বলা হয়েছে তোমার আমাদের হলো বর্তমানে কাজ দেওয়া হবে তোমার 125 দিন। এবং আরেকটা জিনিস মনে রাখো যে এই যে ভিবি জি রামজি আছে এর মাধ্যমে তোমার যে টোটাল টাকাটা দেওয়া হবে তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে তোমার 60% এবং রাজ্য সরকার তোমার খরচ করবে হলো 40%, অর্থাৎ 60 এবং 40 এই ইস্যুতে হলো ভাগ করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো কি বলেছে এটা বলো। ছৌ তোমার হলো ড্যান্স, তো আমরা সবাই জানি এটা একদম ইজি কোশ্চেন। ছৌ আমরা ছোট থেকে শুনে আসছি, ছৌ ডান্স কোথায়, ছৌ ডান্স হলো পুরুলিয়া। তাহলে এই যে আমাদের 10টা হলো কোশ্চেন ছিল, এগুলো ছিল কোথাকার, সাউথ 24 পরগনার। একটু হলো কোশ্চেনটা হলো টাফ ছিল। দেন আমরা দেখবো আমাদের হলো কোন জেলা, আমাদের হলো আরেকটা জেলা নদিয়া। এখানে দেখবো আমাদের একদম পাতি কোশ্চেন তোমার দিয়ে দিয়েছে। দেখো যেমন প্রথম কোশ্চেনই তোমার দিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কি হবে। তা আমরা সবাই জানি যে সুন্দরবন কি হবে, সুন্দরবনের মৃত্তিকা হবে তোমার লবণাক্ত তোমার হলো কাদামাটি, সবাই জানি আমাদের, তাই না, যেটা সুন্দরবন। সুন্দরবনে আমরা কি জানি যে সুন্দরবনে আমাদের কি আছে, ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গে যে 6টা ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে সব থেকে যেটা লার্জেস্ট সেটা হলো সুন্দরবন, যেটা আছে আমাদের দক্ষিণ 24 পরগনায়। এবং 1984 সালে তোমার সুন্দরবনকে ন্যাশনাল পার্ক দেওয়া হয়। আরো তোমার 1987 সালে সুন্দরবন যে তোমার আছে তাকে কি দেওয়া হয়, তোমার হেরিটেজের মর্যাদা দেওয়া হয়, ওয়ার্ল্ড হেরিটেজ। তারও 2 বছর পর 1989 সালে আমরা মনে রাখবো সুন্দরবনকে কি দেওয়া হয়, তোমার বায়োডাইভার্সিটি, তাই না, ইউনেস্কো হলো ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি যেটা থাকে সেটা হলো দেওয়া হচ্ছে সুন্দরবনকে 1989 সালে। এবং লাস্ট সুন্দরবন থেকে আমরা মনে রাখবো 2019 সালে তোমার কি দেখতে পাওয়া যায়, 2019 সালে আমরা জানি সুন্দরবনকে আমাদের রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো আবার একদম ইজি কোশ্চেন আমরা দেখবো, যেটা গ্রাম পঞ্চায়েত কর্মী ছিল তোমার 2018 নদিয়া জেলায়, সেখানকার আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন গুলো একদমই হলো ইজি ছিল। যেমন বলেছে ভারতের সর্বশেষ জনগণনা, এটা তো আমরা জানি যে ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। ভারতের প্রথম জনগণনা হয় কার সময়ে, 1872 সালে হলো, কার সময় বলো, তোমার লর্ড মেয়র সময়, তাই না। ভারতের প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে তোমার লর্ড মেয়র সময়। কিন্তু পরিপূর্ণভাবে ভারতের প্রথম জনগণনা শুরু হয় সেটা হলো 1851 সালে তোমার কার সময় বলো, লর্ড রিপন। বর্তমানে ভারতবর্ষে মোট তোমার 15 বার জনগণনা হয়েছে। এবং আমরা মনে রাখবো যে স্বাধীনতার তোমার হলো পর মোট তোমার 7 বার জনগণনা হয়েছে। 2021 সালে হওয়ার কথা ছিল, বাট সেটা তোমার কোভিড এর কারণে হয়নি। বর্তমানে আবার তোমার জনগণনা শুরু হয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। কি বলেছে দেখো, যে নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত। আমরা জানি এগুলোতে একদম ইজি কোশ্চেন। বিক্রমাদিত্য কে ছিল বলো, দ্বিতীয় তোমার চন্দ্রগুপ্ত যে ছিল তিনি হলো টাইটেল নিয়েছিলেন কি বলো, বিক্রমাদিত্য, তাই না। আচ্ছা বিক্রমাদিত্য টাইটেল ছাড়াও তিনি আরেকটা নামে পরিচিত ছিলেন, সকাল, যে তোমার শকদের হলো মানে পরাজিত করেছিল। স্কন্দগুপ্ত আমরা জানি ইতিহাসে তোমার কি বলা হয়, ভারতের রক্ষাকারী, তিনি হলো পরাজিত করেছিলেন তাকে, তিনি হলো পরাজিত করেছিলেন তোমার হলো হুনদের। তো এটা আমরা একদম ইজি কোশ্চেন, বিক্রমাদিত্য নামে কে পরিচিত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে তোমার, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তর পূর্বায় নদী, এক কথায় মানে পশ্চিমবঙ্গের যেগুলো আমাদের উত্তরবঙ্গের যেগুলো নদী আছে এই কোশ্চেনটা দিতে চেয়েছিল। তো এখানে আমাদের কি অ্যান্সার হবে, এখানে আমাদের অ্যান্সার হবে একদম ইজি, তিস্তা, জলডাগা
এবং হলো রায়ডাক, যেগুলো তোমার মেইনলি হলো উত্তরে, মানে পশ্চিমবঙ্গের যে নর্থে হলো কি দেখতে পাই, তিস্তা, জলঢাকা, রায়ডাক। এবং বিশেষ করে যে তিস্তা নদীর হলো উৎপত্তি আমরা ভালো করে মনে রাখবো সিকিমের তোমার কোন হিমবাহ থেকে বলো, জেমু হিমবাহ থেকে। এবং তিস্তা নদী তোমার কোন নদীতে মিশে, আমরা এটাও জানি তিস্তা নদী তোমার মিশে হলো কোন নদীতে, ব্রহ্মপুত্র যে তোমার নদী আছে সেখানে। এবং আমরা এটাও আর একটু জানা দরকার যে তিস্তা নদী হলো আমাদের উত্তরবঙ্গের তোমার সব থেকে তোমার দীর্ঘতম হলো তোমার নদী, যার দৈর্ঘ্য প্রায় 411 তোমার কত, 400 তোমার হলো 11 তোমার হলো কিলোমিটার। চলো দেখি এগুলো ইজি আছে আমাদের এই মানে নদীয়া জেলার কোশ্চেন গুলো। যে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? তো আমরা জানি যে ভারতের মাঝ বরাবর আমাদের কি গেছে বলো, 23.5 ডিগ্রি তোমার হলো নর্থ, তাই না? যাকে আমরা কি বলি তোমার কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, যেটা মেইনলি ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। 1 নম্বরে গুজরাট, 2 নম্বরে রাজস্থান, দেন মধ্যপ্রদেশ, দেন ছত্তিশগড়, দেন ঝাড়খণ্ড, দেন আমাদের হলো কি বলো পশ্চিমবঙ্গ, লাস্টে ত্রিপুরা আর মিজোরাম। তাহলে এখানেও কি হবে অ্যান্সার, এটা হবে তোমার কর্কট ক্রান্তি রেখা, যেটা আবার পশ্চিমবঙ্গের হলো তোমার 5টা জেলার মধ্যে দিয়ে গেছে। এবং যেই জেলাটা বারবার পরীক্ষায় দেয় সেইটা হলো আমাদের নদিয়া। তাহলে মনে রাখবো যে পশ্চিমবঙ্গের তো তোমার নদিয়া, পুরুলিয়া, তাই না, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এগুলোর উপর দিয়ে কি গেছে, মোট 5টা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, কোশ্চেন নম্বর 15 এর অ্যান্সার হবে তোমার বি নম্বর। আচ্ছা চলো নেক্সট যাই। কি বলেছে তোমার, কোন নিয়মে 3টি একই রকম এবং একটি আলাদা? পনির দিয়েছে, দুধ দিয়েছে, দই দিয়েছে, ঘি। তো এখানে বুঝতে পারছি এটা জিআই এর মতো কোশ্চেন। এটা অ্যান্সার কি হবে, দুধ। কারণ দুধ দিয়ে তোমার পনির তৈরি হয়, দুধ দিয়ে দই তৈরি হয়, দুধ দিয়ে তোমার ঘি তৈরি হয়। যেটা হলো দুধ যেটা আছে এটা হলো র ম্যাটেরিয়াল, বা বাকি দিয়ে তোমার হলো জিনিসগুলো তোমার তৈরি হচ্ছে। তো এখানে কোশ্চেন নম্বর 16 যেটা অ্যান্সার সেটা হবে তোমার বি নম্বর। চলো তারপরে কোশ্চেন যাই নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একজন রাজ্যসভার সদস্য তোমার পদে থাকার মানে হলো তোমার কি বলেছে, একজন রাজ্যসভার সদস্যের তোমার পদে থাকার মেয়াদ কত? তো আমরা সবাই জানি যে রাজ্যসভায় থাকতে গেলে তোমার 6 বছর। তুমি যদি রাজ্যসভা থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট হয় তারা থাকতে পারেন কয় বছর বলে, 6 বছর। যারা লোকসভায় যারা আছে তারা তোমার থাকতে পারেন কয় বছর, লোকসভায় যারা আছে তারা তোমার থাকতে পারেন 5 বছর। এবং রাজ্যসভা যখন তোমার বলবে সেটা অবভিয়াসলি তোমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের 6 নম্বর। এবং রাজ্যসভায় যারা নিযুক্ত হন তারা কিভাবে হন, তাদের কি হলো জনগণ ডাইরেক্টলি ভোট দেন, মোটেই না। আমরা যাদেরকে ভোট দিয়ে তোমার বিধানসভায় পাঠায় তারা হলো কি করে, তারা হলো রাজ্যসভার মেম্বারদের হলো নিযুক্ত হলো করে। বর্তমানে মনে রাখবো পশ্চিমবঙ্গে টোটাল যে রাজ্যসভার মেম্বার তারা কতগুলো আছে বলো, 16টা। আমরা জানি 42 জন আমাদের লোকসভার মেম্বার আছে, তাই না? এবং রাজ্যসভার হলো মেম্বার আছে কতগুলো বলো, রাজ্যসভার মেম্বার আছে আমাদের মোট 16 জন। চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা নিচের কোনটি প্রাচীনতম বেদ? একদম ইজি কোশ্চেন, যে নিচের কোনটি প্রাচীনতম বেদ, নিচের কোনটি, সেটা হলো তোমার ঋগ্বেদ, তাই না? পরীক্ষায় আসে তোমার ঋগ্বেদে তোমার মোট কতগুলো মন্ডল থাকে? তো আমরা জানি ঋগ্বেদে টোটাল মোট 10টা মন্ডল থাকে। মন্ডল মানে কি, মন্ডল মানে ভাবো বইয়ের চ্যাপ্টার, টোটাল হলো 10টা হলো মন্ডল থাকে। এবং ঋগ্বেদে তোমার কতগুলো হিম থাকে? ঋগ্বেদে তোমার 1028,028টা হিম থাকে। তো মন্ডল বললাম কতগুলো, মন্ডল বললাম 10। আর হিমটাকে মনে রাখবে এখানেও আছে 10, আর 8 আর 2 যোগ করলে কত হবে, 10। তাহলে 10টা হলো মন্ডল। এবং হিম কত থাকে, হিম বা মন্ত্র বললাম তোমার কতগুলো থাকে, মোট হলো 1028টা। এবং এটাই হলো তোমার প্রাচীনতম হলো তোমার, তাই না? তাহলে নিচের কোনটি প্রাচীনতম বেদ? তাহলে আমরা হলো অ্যানসার দেখলাম আমরা হলো ঋগ্বেদ। যদি যজুর্বেদ যেটা আছে সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে আমরা মেইনলি তোমার রিচুয়াল দেখতে পাই, তাই না? সামবেদকে আমরা কি বলি, তোমার সং বা তোমার গানের মতো। তাহলে সামবেদ মানে আমরা মনে রাখবো হলো সং।
এবং যেটা আছে প্রথমে অথর্ববেদ, সেটা আমাদের পরীক্ষায় বারবার আসে, যে ব্ল্যাক ম্যাজিক বা হলো কালা জাদু যাকে বলি আমরা, জাদু মন্ত্র, সেগুলো তোমার মেনলি থাকে কোথায় বলো? অথর্ববেদ। তো এখানে বলেছিল নিচে কোনটি প্রাচীনতম বেদ, তো অ্যান্সার হবে তোমার ঋগ্বেদ। নেক্সট, আচ্ছা একদম ইজি কোশ্চিন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি কি আছে বলো? বেশি পরিমাণে মালভূমি আছে। তো আমরা সবাই জানি এখানকার অ্যান্সার কি হবে? কোশ্চিন নম্বর 19 এর অ্যান্সার হবে তোমার সি, মানে হলো তোমার পুরুলিয়া। এখানেই তো আমরা দেখতে পাই না, যেটা হলো পশ্চিমবঙ্গের পশ্চিমের যে পাহাড়গুলো আছে, অযোধ্যা পাহাড় বলো, বাঘমুন্ডি বলো, পাঞ্চেত বলো, সবগুলো দেখতে পাই কোথায় বলো? সবগুলোই হলো তোমার হলো পুরুলিয়ায় হলো দেখতে পাই। এবং তার অযোধ্যার যে সর্বোচ্চ শৃঙ্গ তোমার গোর্গাবু, এটাই তো আমাদের হলো পশ্চিমবঙ্গের তোমার মালভূমির হলো সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পরিমাণে মালভূমি দেখতে পাওয়া যায়? তাহলে এটা হবে আমাদের হলো অ্যান্সার পুরুলিয়া। এখানে আছে মেদিনীপুর। এখান থেকে একটা কোশ্চেন আমরা সবাই, খুব ইম্পর্টেন্ট, যে 2002 সালে যেটা মেদিনীপুর ছিল সেটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো পশ্চিম মেদিনীপুর এবং একটা হলো তোমার পূর্ব মেদিনীপুর হলো বর্ধমান। বর্ধমানকে আমরা কি জানি? বর্ধমান হলো দুই ভাগে ভাগ করা হয় 2017 সালে, একটা পূর্ব বর্ধমান, একটা পশ্চিম বর্ধমান। যেইটা তোমার হলো পূর্ব বর্ধমান, সেখানে এগ্রিকালচার ভালো হয়, তার জন্য আমরা তাকে ধানের গোলা বলি। আর বর্ধমানে যেটা পশ্চিম সাইড, সেখানে মেনলি তোমার শিল্প কলকারখানা তোমার হলো ভালো হয়। লাস্ট কোশ্চেন আজকের মতো, কি বলেছে কোশ্চিনটা? হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? আমরা জানি যে আমাদের যে উত্তরবঙ্গ, মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে যার নাম হলো তোমার তিস্তা। এই তিস্তা নদীর যে ইস্টের যেটা অংশটা, আলিপুরদুয়ার বলো বা তোমার জলপাইগুড়ি বলো, সেইটা আমাদের কি নামে পরিচিত? সেইটা আমাদের পরিচিত হলো ডুয়ার্স। ডুয়ার্স মানে হলো দরজা, তাই না? বা ভুটানের সঙ্গে যে কানেক্ট করা হয়। আর তিস্তা নদীর যে পশ্চিম অংশটা, তাকে আমরা কি জানি? তাকে আমরা বলি তোমার তরাই। তো এখানে তরাইটা মেইনলি কোথায় দেখতে পাওয়া যায়? দার্জিলিং বা শিলিগুড়ির দিকে। তো এখানে বলেছে যে হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? তো দার্জিলিং জেলা হবে তরাই। তো পরীক্ষায় এইভাবে আসে যে তিস্তা নদীর ইস্টে কি নামে পরিচিত এবং ওয়েস্টে। তো মনে রাখবো আমরা ইস্টে পরিচিত হলো ডুয়ার্স, বা আমরা মনে রাখবো ইডি। তো আমরা এর আগের বার মানে যখন পড়াতাম যে আগের সরকারের সময়, যে পশ্চিমবঙ্গে তোমার কি আসে কয়েকদিন পর পর? ইডি। ই মানে ইস্ট, ডি মানে হলো তোমার ডুয়ার্স। আর ওয়েস্টে কি বললাম? ওয়েস্টে তরাই, যেটা মেইনলি দার্জিলিং এ দেখতে পাওয়া যায়, আর যেটা ডুয়ার্স সেটা মেইনলি আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দেখতে পাই। তো এই ছিল আজকের ক্লাস PIQ। তো আশা করি তোমাদের সঙ্গে আবার নেক্সট দিন তোমাদের দেখা হবে। ধন্যবাদ।